বনগাঁর মাটিতে জোর কদমে প্রচার। লাল শিবিরও কোনো দিক থেকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বাইক র্যালি, রাস্তা জুড়ে সমর্থকদের ভিড়, আর নতুন প্রজন্মের চোখে তো স্পষ্ট আগ্রহ। তাহলে কি বনগাঁয় আবারও ফিরতে চলেছে লাল শিবির? প্রার্থী পীযূষকান্তি ঘোষের হাত ধরেই কি বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ, নাকি এটা শুধু নির্বাচনের উত্তাপ? চলুন সরাসরি পীযূষকান্তি ঘোষের মুখ থেকে শুনে নেওয়া যাক বনগাঁর বাস্তব পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা। বনগাঁ বর্ডার এলাকার মানুষ মূলত ট্রেড, কৃষি আর বাইরের কাজ এর উপর নির্ভর করে। এই তিনটে ক্ষেত্রে আপনি কি পরিবর্তন আনতে চান? বনগাঁর মানুষের এই মুহূর্তে যে সমস্যা, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বনগাঁর মানুষের হাতে কাজ নেই। কাজ না থাকার অন্যতম কারণ হচ্ছে বনগাঁ শহর এবং বনগাঁর বিধানসভার যে কেন্দ্র, সেই কেন্দ্রর মূলত কৃষিভিত্তিক এবং তার পাশাপাশি বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার কেন্দ্রিক যে ব্যবসা, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, সেই ব্যবসাটাও আজকে একেবারে নেই বললেই চলে। একটা সময়ে বামপন্থীদের সময়ে আমাদের যে নীতি ছিল, সেই নীতির কারণে দাঁড়িয়ে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা এই কাজগুলো করবার সুযোগ পেতেন। তৃণমূল এবং বিজেপি সরকারে আসার পর দাঁড়িয়ে এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে নষ্ট করেছে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যেটা বনগাঁ বর্ডারে ছিল, যেখানে দাঁড়িয়ে যাদের ছোট গাড়ি বা ছোট মালিকানাধীন যারা, তাদের অল্প কিছু গাড়ির ক্রয় করার মধ্যে দিয়ে তারা ব্যবসা শুরু করেছিল, সেটাও আজকে আর নেই বললেই চলে। সেইখানে দাঁড়িয়ে আমাদের যেটা কথা, যে এই ব্যবসাটাকে আমরা একজন বা দুজনের হাতে তুলে দেব না। আমরা দাঁড়িয়ে যে পরিস্থিতি বিগত দিনে ছিল, সেই পরিস্থিতি সকলের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ সকলের যাতে এই কাজটা করবার সুযোগ পায়। কেউ কেউ একেবারে শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়েই, শুধুমাত্র রাজনীতির আঙিনাকে ব্যবহার করে তারা এই ব্যবসাটা করে যাচ্ছে। আমরা সেই অবস্থার পরিবর্তন করবই। পেট্টাবল বর্ডার থেকে কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু সাধারণ মানুষ সেই লাভ পাচ্ছে? আপনি কিভাবে নিশ্চিত করবেন যে স্থানীয়রা উপকৃত হবে? সাধারণ মানুষ সেই লাভ পাচ্ছে না। হাজার হাজার কোটি টাকার বিজনেস এখন দাঁড়িয়ে মুষ্টিমেয় কয়েকজনের হাতে চলে গেছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের যে নীতি, সেই নীতিতে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের হাতে সেই লাভকে তুলে দিতে চাই। আমরা সেই সময় দাঁড়িয়ে সাধারণ কুলি থেকে যারা মুটিয়া মজদুর এবং যারা এই বিভিন্ন যে ট্রাক চলাচল করে, তার যে সহায়ক ট্রাক যারা চালান, সেই ড্রাইভার সহ একটা বড় অংশ এর থেকে উপকৃত হতো। পাশাপাশি যারা ব্যবসা করতেন তারাও বনগাঁর বাসিন্দা, তারা দাঁড়িয়ে সেই সুযোগটা পেতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে এই ব্যবসাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এই স্লট বুকিং এর মধ্যে দিয়ে এই এলাকার ব্যবসাটা নষ্ট হয়েছে। এখানে দাঁড়িয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তারা নিজেদের পকেটস্থ করছে। সরকারের তহবিলে যেটা জমা পড়ছে, সেই জমাকৃত টাকাও যেভাবে ঘুরে সাধারণ মানুষের হাতে আসার কথা, সেটাও আসছে না। এবং একে কাজে লাগিয়ে একটা কর্পোরেট অংশ নেমে পড়েছে, যারা দাঁড়িয়ে এই অংশটাকে নিয়ন্ত্রণ, এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা তার বিরোধিতা করছি এবং আমরা দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য এই ব্যবসা অতীত দিনে যেভাবে সাধারণ মানুষ এর সুফল পেত, সেই সুফল আমরা ফিরিয়ে আনতে চাই। যুবকরা কাজের জন্য কলকাতা, কেরালা, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। বনগাঁয় লোকাল জব নিয়ে আপনার পরিকল্পনা কি? 2011 সালের আগে পর্যন্ত বামপন্থীদের এবং আমাদের পার্টি সিপিআইএম তার নীতি নিরিখে দাঁড়িয়ে সারা রাজ্য পরিচালনা করত। সেখানে দাঁড়িয়ে এখানকার শ্রমিকদের কখনো বাইরে গিয়ে কাজ করতে হয়নি। আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। এবং বিজেপি যারা কেন্দ্রের শাসন করছে, তাদের 2 কোটি বছরে কাজ দেওয়ার যে কথা, সেটাও তারা করেননি। সেই কারণে দাঁড়িয়ে বাংলায় শ্রমিক, কৃষক সকলেই বঞ্চিত। পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতী তারাও বঞ্চিত। কাজ না হওয়ার কারণেই আজকে তাদেরকে পরিযায়ী হয়ে বাইরে চলে যেতে হচ্ছে। আমরা আমাদের ইস্তেহারে বলেছি যে আমরা প্রত্যেকটা জেলাগতভাবে আমরা নতুন করে যে উদ্যোগ আমরা শুরু করেছিলাম, কৃষিকে কেন্দ্র করে তাকে ভিত্তি করে শিল্পায়ন, সেই শিল্পায়নের পথ আমরা বাস্তবায়িত করব এবং প্রতিটি পরিবারে একজন করে স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করব। 5 বছরে 40 লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ করে দেব। সেই নিরিখে দাঁড়িয়ে আমরা মনে করি মানুষকে, বেকার যুবক যুবতীকে
আর বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হবে না, সে তার নিজের রাজ্য, নিজের জেলা, নিজের এলাকাতেই কাজ পাবেন। কৃষকরা ধান, সবজি, মাছ চাষ করে, কিন্তু দাম কম, ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়। কৃষকদের আয় বাড়ানোর জন্যে আপনার পদক্ষেপ কী হবে? কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, এদের জীবন যন্ত্রণা নিয়ে একমাত্র আমরাই আন্দোলন করি, আমরাই তাদের সুরাহা করবার জন্য পথে নামি। এটা ক্ষমতায় যখন ছিলাম, মানুষ যখন আমাদেরকে ক্ষমতায় রেখেছিল, সেই সময় দাঁড়িয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে তাদেরকে সেই সুযোগ আমরা তৈরি করে দিয়েছিলাম। আজকে 2011 পর থেকে আমরা সরকারে না থাকলেও আমরা একই রকম ভাবে এই দুটি সরকারের বিরুদ্ধে এদেরকে মর্যাদা দেওয়া, এদের আয় বৃদ্ধি করার জন্য আমরা এই কাজটা করেছি নিয়মিত, এবং সেই কাজটা আমরা করছি। আমাদের কথা হচ্ছে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষক তার উৎপাদিত যে ফসল, সেই ফসলের 1.5 গুণ দাম দিয়ে রাজ্য সরকারকে কিনতে হবে। তার গ্যারান্টি আমরা দিতে পারি, কোনো রাজ্যের বিজেপি বা তৃণমূল সরকার দিতে পারে না। পাশাপাশি একটা বৃহত্তর জলাশয় আমাদের যে এলাকা 95 উত্তর, এইখানে দাঁড়িয়ে এই অংশের মানুষ যারা পাড়ুই সম্প্রদায়, যারা জেলে বা তাদের মাছের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত সম্প্রদায়, তাদের যে কাজ, সে কাজটাও আজকে এরা নষ্ট করে ফেলেছে। কোথাও কোনোভাবে আমাদের সময় দাঁড়িয়ে সমিতি ছিল, চাষ হতো, মাছ ছাড়া হতো নিয়মিত, এবং সেই মাছ ছাড়ার মধ্যে দিয়ে তাদেরকে সমিতি করে দেওয়া হয়েছিল। তারা সেই উৎপাদিত দ্রব্য, উৎপাদিত মাছ তারা বাজারে বিক্রি করে সমিতির মাধ্যমে তার লভ্যাংশ তারা পেত। এই টোটাল সিস্টেমটা নষ্ট করেছে তৃণমূল। আমরা সেই কারণে এসেই কৃষি, ক্ষেতমজুর, এই ধরনের মাছ চাষ সহ জলকরগুলো যা আছে সবটাই সেই অংশের মানুষের হাতে তুলে দেব, এবং তারাই আগামী দিনে তাদের নতুন করে সেই তাদের জীবিকা নির্বাহ করবার জন্য তারা এই কাজটা করার সুযোগ পাবেন। বনগাঁয় হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা কি যথেষ্ট? একদমই না। বনগাঁর হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট নয়। বড় বিল্ডিং তৈরি হয়েছে, নীল সাদা রং তৈরি হয়েছে, কিন্তু নীল সাদা রং হলেও, বিল্ডিং হলেও মানুষের যে পরিষেবা পাওয়া উচিত সেই পরিষেবা তারা পাচ্ছেন না। সেই কারণে তাদেরকে কারণে অকারণে, সামান্য কারণেই তাদেরকে কলকাতামুখী হতে হচ্ছে। আমরা থাকাকালীন যে যে ব্যবস্থা করে গেছিলাম, সেই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নতুন করে এখানে তৈরি হয়নি। ইতিমধ্যেই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি, বনগাঁ যে হসপিটাল আছে, মহকুমা হসপিটাল, সেই হসপিটালে একটা ক্যাথ ল্যাব ইমিডিয়েট দরকার। আমরা মনে করি এখানে একটা বার্ন ইউনিট হওয়া উচিত। আমরা মনে করি এখানে দাঁড়িয়ে পরিকাঠামোগতভাবে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলিকে সমাধানের মধ্যে দিয়ে বৃহত্তর বনগাঁবাসীর যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত, এবং সেটা দিতে পারবো একমাত্র আমরাই। আমরা দাঁড়িয়েই ডায়ালিসিস সেন্টার করতে পারি। আমরা দাঁড়িয়েই আজকে এই রাজ্য সহ বনগাঁতে যে যে অব্যবস্থাগুলো স্বাস্থ্যক্ষেত্রে আছে, সেই অব্যবস্থাগুলোকে ঘুচিয়ে সাধারণ মানুষের জন্যে, সকলের জন্য যে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো। সিপিআইএম আগে বনগাঁয় শক্তিশালী ছিল, এখন টিএমসি বনাম বিজেপি মূল লড়াই। লাল শিবিরকে কামব্যাকের জন্য আপনার কি কৌশল? বনগাঁতে আগে শক্তিশালী ছিল, এখন শক্তিশালী নয়, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে 2011 সালের পর যে অগণতান্ত্রিক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অগণতান্ত্রিক সরকারটা গণতান্ত্রিক উপায়ে যে রাজনৈতিক পরিবেশ ছিল সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের অংশের মানুষ তারা মনে করেছে যে এই মুহূর্তে তৃণমূলের হাত থেকে রক্ষা করবার জন্যে হয়তো বিজেপি বেটার অল্টারনেটিভ। যে বাইনারি তৈরি করা হয়েছে তার পরবর্তীতে দাঁড়িয়ে সেটা এই মুহূর্তে মানুষ ভেঙে দিয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে আসলেই লড়াইটা বামপন্থীরা করে, বামপন্থীরাই আজকে তৃণমূলের এই লড়াইকে প্রতিহত করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জয়কে সুনিশ্চিত করতে পারবে। সেই কারণে শক্তির নিরিখে দাঁড়িয়ে যদি বলেন, এখনো পর্যন্ত বামপন্থীরা যেভাবে ক্ষমতার বাইরে থেকেও মানুষের আন্দোলন, মানুষের যে ইচ্ছা বা চাহিদা, যেটা মনে করছে যে এই মুহূর্তে এই দুটো সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে হওয়া উচিত যে প্রতিবাদ আন্দোলন, আমরা সেই আন্দোলনগুলি করি, এবং সেই কারণে মানুষ আমাদের পক্ষেই আছে। আমাদের বিকল্প ভাবনা হচ্ছে এই, এবারের যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্রের মানুষ ঠিক করে নিয়েছেন যে কে জিতবেন, কে হারবেন সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে তারা এই কেন্দ্রিক ভোটটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কার বনগাঁ উত্তরের জেতা উচিত, এবং সেই জেতা উচিতের নিরিখে দাঁড়িয়েই
আগামী 29 তারিখ ভোট হতে চলেছে এবং সেখানে আমরা নিশ্চিত যে বনগাঁর মানুষ সেই জেতা উচিতের নিরিখে দাঁড়িয়েই বামপন্থীদের ফিরিয়ে আনবেন। কারণ তৃণমূল এবং বিজেপি এই উভয়কেই তারা দেখেছেন যে এরা মানুষের কোনো কাজে নয়, এরা রাজনীতিকে সামনে রেখে কোটি কোটি টাকার বিজনেস ছাড়া আর কিছু করেননি। নিজেদের সম্পদ বাড়িয়েছেন, এটা মানুষের কাছে পরিষ্কার হয়েছে। সেই কারণে দাঁড়িয়েই মানুষ আগামী 29 তারিখ বামপন্থী প্রার্থীকেই জয়যুক্ত করবেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা ও পরিবহন চাপ বেশি, এই বিষয়ে আপনার অবস্থান কি? এখানে দাঁড়িয়ে পরিবহনের যেটা চাপ যদি বলেন, আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থা করার প্রস্তাব আমরা রেখেছি। আমাদের 2011 সালের আগেই আমরা সেদিন দাঁড়িয়ে বলেছিলাম যে যশোর রোড হচ্ছে একমাত্র রাস্তা, যে রাস্তার মধ্যে দিয়ে সড়ক পথ, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা কলকাতায় পৌঁছাতে পারি বা কলকাতায় পৌঁছানোর চেষ্টা করি। এই যশোর রোডকে সম্প্রসারণ করা প্রয়োজন। এই সম্প্রসারণ করবার জন্যে যার বিকল্প পথ সেটা হচ্ছে যারা এই সম্প্রসারণের সাথে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে অবশ্যই দাঁড়িয়ে ক্ষতিপূরণ, উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে এটাকে সম্প্রসারণ করতে হবে, অথবা বিকল্প বাইপাস নির্মাণ করতে হবে। যে বিকল্প বাইপাস নির্মাণের জন্যে তদানীন্তন বামফ্রন্ট সরকার 720 কোটি টাকা স্যাংশন করেছিলেন। সেইখানে দাঁড়িয়ে এই তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার মধ্যে দিয়ে নেতিবাচক রাজনীতি করবার জন্যে আজকে ওই পরিকল্পনা হয়ে যাওয়া 720 কোটি টাকা আসার পরেও ফেরত দিতে হয়েছিল বা সেই কাজ করতে না দেওয়ার কারণেই আজকে মানুষের এই অবস্থা। মানুষ সেটাও বুঝতে পেরেছে যে আজকে দাঁড়িয়ে বামপন্থীরা ছাড়া মানুষের জন্য এ কাজ কেউ করবে না। সেই নিরিখে দাঁড়িয়েও আমরা সেই কারণে এই বর্ডার এবং এই রাস্তা সবটাই দাঁড়িয়ে আমরা নতুন করে সাজাতে চাই। আমরা মনে করি মানুষই পারবে আমাদেরকে সেই পথ দেখাতে এবং মানুষ সেই পথ আমাদের জয়ের মধ্যে দিয়ে সেটা সুনিশ্চিত করবেন। নিরাপত্তার নিরিখে দাঁড়িয়ে অবশ্যই এখানে কেন্দ্রের সরকার তার কিছু ভূমিকা থাকে, কারণ এটা বর্ডার এলাকা, সীমান্তবর্তী এলাকা। সেখানে দাঁড়িয়ে প্রতিবেশী একটি দেশ বাংলাদেশ, তার সঙ্গে একটা ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। সেই বর্ডারের নিরিখে দাঁড়িয়ে তাদের যে বাড়তি দায়িত্ব, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং ভেতরের অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে বনগাঁ শহর এবং বনগাঁ গ্রাম দিয়ে যেটা বড় অংশ বেশ কয়েকটি থানা আছে, সেই থানাকে যথাযথ ভূমিকা নিতে হবে। আজকে দাঁড়িয়ে এটা বলতে আমাদের বাধা নেই যে থানাগুলো আজকে যেভাবে এই রাজ্যের সরকার তারা তাদের মতন করে তার চালানোর চেষ্টা করছে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। এবং আমরা ক্ষমতায় আসার পর থানাগুলোকে থানার মতন করে, অর্থাৎ প্রশাসনের স্তর থেকে কাজ করবে, কোনোভাবে দলীয় হস্তক্ষেপ সেখানে থাকবে না। সেই কারণে নিরাপত্তার প্রশ্ন সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে। বনগাঁ সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বলার একটাই বিষয় যে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে আগামী 29 তারিখ তারা তাদের পছন্দের প্রার্থী, যে পছন্দের প্রার্থীকে বিগত 8-10 বছর তারা ভোট দেয়নি, তারা কখনো দাঁড়িয়ে তৃণমূলকে হারাবার জন্যে বিজেপিকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে হারাবার জন্যে তৃণমূলকে ভোট দিয়েছে। তৃণমূল তাদের কাছে পছন্দের নয়, বিজেপিও তাদের কাছে পছন্দের নয়, কিন্তু এই অত্যাচারের নিরিখে দাঁড়িয়ে তারা এই ভোটটা দিয়েছেন। এবার সেই বাইনারিটা তাদের কাছে ভেঙেছে, পরিষ্কার হয়েছে। তারা বুঝেছে যে নিজের নাক কেটে আর পরের যাত্রা ভঙ্গ করে লাভ নেই। সেই কারণে বারবার বিজেপিকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে তৃণমূল জিতেছে, তৃণমূল রাজ্যে ক্ষমতায় থেকে গেছে, তৃণমূলের যে সাংসদ তার সংখ্যা বেড়েছে। এই বোঝাটা তাদের কাছে পরিষ্কার হয়েছে। সেই কারণে তারা এই বার্তা দিচ্ছে, বা আমরাও তাদের কাছে সেই কথা বলতে চাই যে তারা আমাদের কাছে যেভাবে ফিরে এসেছে, দুহাত ভরে তারা আগামী দিনে আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমরা দাঁড়িয়ে তাদেরকে নিশ্চিতভাবে আগামী দিন তাদের এই আজকে যে মর্যাদা তারা দেওয়ার চেষ্টা করছেন সেই মর্যাদা আমরা রক্ষা করব।